দেবাশিস বাবু যে কথা বলছিলেন যে একটা কেন্দ্রীকরণের ঝোঁক, এখন একটা প্রশ্ন এগিয়ে আসছে, কিন্তু এটা পাল্টা যুক্তি হিসেবে দাঁড়াচ্ছে যে এক দেশ এক শিক্ষা, এটা কেন হবে না? তা আমার আপনার কাছে প্রশ্নটা যে এতে অসুবিধাটা কি আছে, কোথায় আছে, ছোট্ট করে যদি হুম, আপনি বলেন। একদম এটা মানে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে ভারতবর্ষে যারা শিক্ষা নেবে, যে পপুলেশনটা, তারা এক জায়গায় দাঁড়িয়ে নেই। ভারতবর্ষে যে মাস্টারমশাই বা শিক্ষককুল শিক্ষা দান করবেন, তার এক জায়গায় দাঁড়িয়ে নেই। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যে ভ্যারিয়েশনস রয়েছে, এবং আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে, আমি রাজনীতিকে সরিয়ে দিলে আর্থসামাজিক এই প্রেক্ষাপটে ভারতবর্ষের যে বৈচিত্র্য রয়েছে, ভ্যারিয়েশনস রয়েছে, যেখানে ভারতবর্ষের সমস্ত কমিটি কমিশনগুলো বলেছে যে প্রধান বোঝাপড়াটা একটা জায়গায় থাকলেও এই বৈচিত্র্য, এই বহুত্ববাদ, এই চিন্তার ক্ষেত্রে যে ভিন্নতা, এটাই তো মানে বহুত্বের মধ্যে এক, ভারতবর্ষের সামগ্রিক বোঝাপড়া। এটা কখনো জোর করে, এটা ওই আধার কার্ড বা ভোটার্স কার্ড নয়। হ্যাঁ, শিক্ষাদান করবার যে স্বাভাবিক প্রবণতা, সেখানে যে বাতাসে, যে মাটিতে, যে আর্থসামাজিক প্রেক্ষাপটে ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, তার এত ব্যাপক ফারাক রয়েছে, ভ্যারিয়েশনস রয়েছে। তাই বলা হয় যে ভারতবর্ষের সামগ্রিকভাবে একটা শিক্ষার ধাঁচা থাকবে, একটা ফোকাস থাকবে, নিশ্চিতভাবে থাকবে। সেটা চিরকাল ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সেটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে, মানে নয়া, মানে নতুন শ্রমনীতির মতন সারা ভারতবর্ষে একটা শ্রমনীতি হবে, ওরকম ভাবে শিক্ষা কখনো হয় না। পৃথিবীর কোনো সভ্য দেশে এর কোনো উদাহরণ আমাদের সামনে নেই। ভ্যারিয়েশনস ইন এডুকেশন মানে সিস্টেম, হ্যাঁ, এই জায়গায় পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশেও ছিল, এখনো আছে। বাংলার কিছু অ্যাটেম্প্ট আছে, এখনো আছে, আগামীতেও থাকবে। এই ভ্যারিয়েশনটাকে তো অ্যাকোমোডেট করতে হবে শিক্ষাদান করবার প্রক্রিয়ার মধ্যে। এই ফ্লেক্সিবিলিটি, এই ভ্যারিয়েশনকে অ্যাকোমোডেট করতে হবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ফোকাস, এটা একটা কনভার্জেন্স নিশ্চয়ই থাকবে, অতীতেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কিন্তু বহুত্ববাদ, নানান চিন্তা, নানা রকম আর্থসামাজিক অবস্থা, নানা রকম অংশ থেকে বেড়ে ওঠা যে মানুষজন, তাদের জন্য যান্ত্রিকভাবে একটা জায়গাতে কোনো জিনিস তৈরি হতে পারে না। এই ভ্যারিয়েশনসটাকে তো অ্যাকোমোডেট করতে হবে শিক্ষাদান করার প্রক্রিয়া। আপনার সবার পোশাক একরকম? ভারতবর্ষের পোশাক বলে কোনো পোশাক তৈরি করতে পারবেন? ভারতবর্ষের না, উচ্চতা বলে কোনো উচ্চতা তৈরি করতে পারবেন? ভারতবর্ষের মানুষের অসম্ভব। গায়ের রং একরকম, গায়ের রং কিরম বলে একরকম করতে পারবেন? ভারতবর্ষের মানুষের খাওয়া কিরকম বলে একরকম খাওয়া তৈরি করতে পারবেন? না, পারবেন না। কারণ ভারতবর্ষের মধ্যেই, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতির মধ্যেই এই বৌদ্ধবাদ রয়েছে, এই বৌদ্ধের বোঝাপড়া রয়েছে। সুতরাং মানে ভারতীয় কাকে বলা হবে, কাকে ভারতীয় বলবে করতে গেলে দেখবেন যে নানা রকম ভাবে বোঝাপড়ার থেকে একজন ভারতীয়কে বোঝে লোকে আর কি। আর সেই ফ্লেক্সিবিলিটি, সেই ভ্যারিয়েশন শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকেই কিন্তু তৈরি হয়, শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে থেকেই সেটা তৈরি হয়। ফলে মূল শিক্ষার বোঝাপড়ার মধ্যেই কিন্তু সেই ফ্লেক্সিবিলিটি, সেই ভ্যারিয়েশনস রয়ে গেছে। একে কখনো একটা নির্দিষ্ট ছাঁচে আটকাতে নেই, তাহলে সমস্ত ভারতবর্ষকে একই উচ্চতায়, একই জায়গায় নিয়ে এসে, একই খাওয়া দাওয়া, একই পোশাকে নিয়ে আসতে হবে। ভারতবর্ষে অসংখ্য ধর্ম, অসংখ্য জাতপাত, অসংখ্য উচ্চতা, অসংখ্য সংস্কৃতি, ভিন্ন ভিন্ন চিন্তায়, এই বৌদ্ধবাদের মধ্যে থেকে ভারতবর্ষ। ফলে ভারতবর্ষের সেই কারণে শিক্ষা এবং শিক্ষাদান করার প্রক্রিয়ার মধ্যেও এই বৌদ্ধবাদের ছাপ থাকবে। এটাই বৈজ্ঞানিক, এটাই স্বাভাবিকতা। এটা অন্যদিকে কিছু চলে গেলে তখন একটা দূরভিসন্ধি মনে হতে পারে আর কি, এবং সেটা অবৈজ্ঞানিক এবং কাম্য নয়। পৃথিবীর কোনো সভ্য দেশে এটা হয় না। রবীন বাবু। ধরুন, ওনারা এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে ত্রিভাষা কথা বলা হয়েছে, ত্রিভাষা সূত্র এই ছাত্রদের হ্যাঁ, বিদ্যালয় স্তরে। আমি একসঙ্গে দু তিন স্যার আপনাকে একসাথে বলে দিই, মিলিয়ে বলুন, কারণ যেহেতু আপনি মানে স্কুলের সাথেও তো যুক্ত ছিলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, স্বাভাবিক কারণে আমি আপনাকে বলি ত্রিভাষা এটা ওই ম্যাচুরিটি লেভেলে এক। দ্বিতীয়, স্কুল লেভেলেও বলেছে বিদেশি ভাষা শেখানো যেতে পারে স্কুল লেভেল, সেই কথা ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা আছে। আর একটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা, ষষ্ঠ শ্রেণী থেকে। তা এটা কি হবে, মানে একটা অদক্ষ শ্রমিক হবে না কি, একটা সাধারণ এডুকেশন সাথে একটা ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে এই বিষয়টা। আর আপনিও পরীক্ষা দীর্ঘদিন চালিয়েছেন এই আমাদের উচ্চ মাধ্যমিকে, সেখানে এই নবম থেকে দ্বাদশ 8টা যে সেমেস্টারের কথা বলা হয়েছে, এই
বোর্ডের পরীক্ষার যে গুরুত্ব কম। এই বিষয়গুলো আমরা একটু জানতে চাইছি, যেটা ঠিক শিক্ষা ব্যবস্থার উপরে কতটা মানে সুবিধে না কোনো আঘাত আসবে। আচ্ছা, এই সেমিস্টারটা একদম পরে বলি। আপনি প্রথম পার্টে যেটা বললেন, ভাষা। প্রথম ভাষা যেটা, দেখুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এখানেও কিন্তু একটা থার্ড ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ ছিল। আপনি যদি নয়া নিউ এডুকেশন পলিসির রিপোর্টটা বারবার করে দেখেছেন, আপনি এত খুঁটিয়ে প্রশ্ন করছেন, এটা বারে বারে আপনি দেখেছেন, আপনি এটা লক্ষ্য করেছেন যে এই ভাষার সংজ্ঞা তৈরি করতে গিয়ে এলোমেলো করে ফেলেছে। লোকাল ল্যাঙ্গুয়েজ যখন বলা হচ্ছে তখন সেই জায়গাটা ভীষণভাবে গুলিয়ে যাচ্ছে। এই এই যে লোকাল কথাটা, আপনি কোন জায়গা পর্যন্ত লোকালকে ডিফাইন করবেন? মাদার ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ, রিজিনাল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ভারতবর্ষে সমগোত্রীয় নয়, অসমগোত্রীয়। ভারতবর্ষের ভ্যারিয়েশনটা এখানে এতটাই বেশি। মানে পশ্চিমবঙ্গের একটা রিজিনাল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, কিন্তু যখনই আমি এগুলোকে ক্রমাগত লোকালে চলে যাব, তখন গিয়ে আমি এমন অনেক ভাষার সামনে হাজির হব যে ভাষায় কেউ কথা বললে আমার বুঝতে কিন্তু পশ্চিমবঙ্গের লোকেও অসুবিধা হচ্ছে। এবং এটা আপনি বিহারে গেলে পাবেন, এটা উড়িষ্যায় গেলে পাবেন, এটা আপনি দক্ষিণ ভারতে গেলে পাবেন, এটা আপনি পশ্চিম ভারতে গেলে পাবেন, এটা সব জায়গায় গেলে পাবেন। অর্থাৎ ভারতবর্ষের এই কমিউনিকেশনের ক্ষেত্রে হ্যাঁ সবসময় বলা হয় যে মাতৃভাষায় শিক্ষাদান, কিন্তু এই কটা ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে লোয়ার ক্লাসে, এই জায়গায় কিন্তু অনেক বিতর্ক আছে। কিন্তু এই কথা বারবার বলা হচ্ছে যে এটা একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে। কোথায় বিরোধী কথা হচ্ছে? আপনি বলছেন লোড কমানোর কথা বলছেন, আপনি জয়ফুল লার্নিং এর কথা বলছেন, আপনি কোর্স কন্টেন্ট কমানোর কথা বলছেন, আর শুধুমাত্র ভাষাতে এসে যদি আপনি তিনটে ভাষা সিলেবাস স্টুডেন্টের উপর ইম্পোজ করেন, আমি কথাটা বলছি ইম্পোজ করেন, চাপিয়ে দেন, তাহলে তার জ্ঞান বিজ্ঞান চর্চা, অঙ্ক চর্চা, ভূগোল চর্চা, ইতিহাস চর্চা, তার জায়গাটা কোথায় থাকবে? শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ এখানে এসে যদি তিনটে ল্যাঙ্গুয়েজ চাপিয়ে দেন বাচ্চার উপর আর কি, আবার আপনি বলছেন লোডকে কমাতে হবে, এবং যেখানে এই আঞ্চলিক ভাষা বলতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের সংজ্ঞা এবং বিভিন্ন ধরনের ভাষার কথা চলে আসছে আর কি। ফলে এই জায়গাটায় আলাদা করে খুবই বিতর্ক রয়েছে। এই তিনটে যে ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে, এটা এর আগেও বিতর্ক ছিল, এখনো বিতর্ক আছে। এর ফিজিবিলিটি নিয়ে তো প্রশ্ন আছে। এই যে ধরুন বলেছে যে এই এত সাবজেক্ট রয়েছে, ছেলে মেয়ে বেছে নিতে পারে। আচ্ছা বলুন তো, আমি এর আগেও একটা কোথায় বলতে গিয়ে বলছিলাম, আপনি ক্লাস 12 পাস করার পর আপনি মেডিকেল এন্ট্রান্স এক্সামে বসতে চান, আপনার বিষয় বাছার যথেষ্ট সুযোগ করে দেওয়া হলো। এখানে একটা প্রশ্ন খেয়ালে রাখতে বলছি, এই যথেষ্ট সুযোগ করতে গেলে আপনার স্কুল এডুকেশনের যে কাঠামো রয়েছে, সেই কাঠামোতে প্রতিটি স্কুলে সেই বিষয়গুলোকে পড়াতে গেলে যে পরিমাণ পরিকাঠামো দরকার, যে পরিমাণ শিক্ষক পদ দরকার এবং শিক্ষক দরকার, সেটা ভারতবর্ষে কখনো বাস্তবে আনা সম্ভব না। সেই কারণে তারা বলছে না, দরকার নেই। তারা বলে কিছু বিষয় পড়ানো হবে স্কুলে, আর বাকিটা, ওই জন্য আমি বলেছিলাম থ্রেট, বাকিটা হচ্ছে অনলাইন মোডে। অর্থাৎ স্কুলে পড়ছে 9, 10, 11, 12-এর ছাত্র, সে স্কুলে যে কটা সাবজেক্ট পড়ানো হয় সে কটা সাবজেক্ট অফলাইন মোডে পড়ছে, আর বাকি যে সাবজেক্টগুলো স্কুলে পড়ানো হয় না সেগুলো অনলাইন মোডে কোর্স করে নিচ্ছে। ওই কোর্সে যে ক্রেডিট পাবে সেটা ক্রেডিট ব্যাংকে জমা থাকবে, এবং সে ক্রেডিটটাকে ম্যাপ করে ট্রান্সফার করে দেওয়া হবে, সার্টিফিকেট পাওয়া যাবে। এইভাবে অনলাইন মোডকে প্রমোট করার মাধ্যমে আপনার সাবজেক্ট অপশনস বাড়ানোর কথা বলা রয়েছে। তিনটে ল্যাঙ্গুয়েজের কথা থেকে আমি এই কথা বলছি এই কারণে যে এটা একটা ছেলে মেয়ের ওপর যে পরিমাণ চাপ তৈরি করবে, এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে অসমগোত্রীয়তা, যে যে মাত্রার অসমগোত্রীয়তা ভারতবর্ষে রয়ে গেছে, তাতে নির্দিষ্টভাবে কোনো কোনো ভৌগোলিক সীমানার মধ্যে দাঁড়িয়ে কোর্স কন্টেন্ট তৈরি করা, ডিজাইন করা, এবং এর একটা নির্দিষ্ট ফোকাস এই কারিকুলাম স্ট্রাকচারের মধ্যে আনা, এটা খুব কঠিন কাজ। একদিকে কঠিন কাজ, অন্যদিকে বাচ্চার উপর চাপের মাত্রা বাড়াবে। ফলে এটা নিশ্চিতভাবে আগামী দিনে যথেষ্ট বিতর্কের মধ্যে পড়বে, এবং এভাবে স্কুল শিক্ষার ক্ষেত্রে চাপানো কিন্তু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। আপনি যে, আমি বোধহয় এই 4টে ধাপে 2টো করে 4 দুগুণে 8, আমি বোধহয় বলার সময় একটা কি 24 বোধহয় ভুল করে বলেছিলাম, যাই 4 দুগুণে 8, এই যে 8টা সেমেস্টার, এমনিতে তো আমরা পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বলি যে পরীক্ষাকে যত ভেঙে নেওয়া হবে তত পরীক্ষার উপর থেকে
যে পরীক্ষাকে কেন্দ্র করে যে স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসটা কমে আসে। ফলে যত ভেঙে নেওয়া হচ্ছে 9, 10, 11, 12 6 মাসের সেমে, তত পরীক্ষার একটা স্ট্রেস কমছে। ঠিক আছে, কিন্তু যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে এখানে যে চয়েসের কথাটা আপনার প্রশ্নের সাথে রিলেট করছে এই কারণে, এখানে যে চয়েসের কথাটা বলা হচ্ছে সেটার জন্য আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে যে সিবিএসই সিস্টেম চলছে সেটা তো 6 মাসের স্কুল এডুকেশনকে ওই মডেল নিয়ে যেতে যাচ্ছে। তো ভারতবর্ষের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কি পূর্ণমাত্রায় সিবিএসই সিস্টেম চলছে? না, চলছে না। স্কুল এডুকেশনের ক্ষেত্রে যে সাবজেক্ট বেছে ওই সেমিস্টারগুলো 4 বছরে প্রতিটা দুটো করে 8টা সেমিস্টারের কথা বলা হয়েছে, সেখানেও কি ওই চয়েস থাকবে? হ্যাঁ, বলে চয়েস থাকবে। ওটা অফলাইন মোডে স্কুলে যে কটা পড়ানো হচ্ছে সেটা, বাদ বাকিটা হচ্ছে অনলাইন মোডে। অর্থাৎ এই যে জায়গায় যে চয়েস দেওয়ার কথা বলা হচ্ছে, তার যে টিচিং লার্নিং, তার যে এক্সাম সিস্টেম, তার যে ইভ্যালুয়েশন এবং তার যে ক্রেডিট, এটার সাথে অফলাইন মোড, এগুলোকে এক জায়গায় নিয়ে আসার কিন্তু সূক্ষ্ম ব্যবস্থা নিউ এডুকেশন পলিসিতে করা হয়েছে। কারণ ভারতবর্ষে কখনো স্কুল শিক্ষা ক্ষেত্রে যে পরিকাঠামো রয়েছে তাকে কখনো এই মাত্রায় পরিবর্তন করা এবং তার জন্য যে ফান্ড দরকার সেটা কখনো প্রোভাইড করা সম্ভব নয়, যেখানে যে বিপুল পরিমাণ সাবজেক্টের কথা বলা রয়েছে। আমি যে সেই বিপুল পরিমাণ সাবজেক্টের বেশ কিছুটা ব্যবস্থা স্কুলগুলোতে করা যাবে, এটা সম্ভবপর নয়। আমি যে কথাটা উদাহরণ হিসেবে বলতে গিয়ে ডাইগ্রেস করে গেছি, সেটা হচ্ছে একটা ছেলে মেয়ে মেডিকেল পড়বে, তা সে যে মেডিকেল পড়বে তার কাছে যতই অপশন থাকুক, সে তো 11, 12 পড়বার সময় ক্রমাগতভাবে সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো পড়বার থেকে তার ঝোঁক তৈরি হবে স্বাভাবিকভাবেই। ফলে আপনি এবার বিজ্ঞান পড়ানো হবে হবে না আপনি সব বলতে পারেন, কিন্তু বাস্তবে ওই ছেলেমেয়েরা ওগুলো নেবে। আবার একই রকম ভাবে যে ছেলেমেয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে, যে ছেলেমেয়ে কমার্স পড়বে, স্বাভাবিকভাবে তার সাবজেক্ট বিচার করবার ঝোঁক ওই সাবজেক্টগুলোর মধ্যে থেকে উঠে আসবে। হ্যাঁ, ঠিকই, একটা স্কুলে সোশ্যাল সায়েন্স ল্যাঙ্গুয়েজে 3টে বা 4টে সাবজেক্ট পড়ানো হচ্ছে। আমাদের সারা ভারতবর্ষে ইনক্লুডিং স্টেট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এরা সাবজেক্ট অ্যাফিলিয়েশন যখন দিচ্ছে তখন স্কুল যে সাবজেক্টগুলো চাইছে সেই সাবজেক্টগুলো দিচ্ছে। এবার একটা স্কুলে খুব অল্প কয়েকটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট বাড়ানোর চেষ্টা করে। আমরা বলি শিক্ষক পদ আছে কিনা, পরিকাঠামো আছে কিনা, ইন্সপেকশন হয়, দেখা হয়, তারপর দেওয়া হয়। যে এখন এই সমস্ত মধ্যে থাকবে না, যা প্রবণতা যে নিউ এডুকেশন পদ্ধতিতে যা রয়েছে, বলে যে স্কুলে কোনো ছেলে মেয়ে পড়ছে, সে অনলাইন মোডে যে কোনো সাবজেক্ট পড়তে পারে, অনলাইন মোডে পড়বে। ফলে এই জায়গার মাধ্যমে কিন্তু স্থায়ী পঠন পাঠন ব্যবস্থার গুরুত্ব ক্রমাগতভাবে হারাবে, এটা ধারণা। আচ্ছা, আচ্ছা, আরেকটা অন্নদা বিষয়। শঙ্কর বাবু, রবীন বাবু, আমি জিজ্ঞেস করে নিই একটু। অন্নদা শঙ্কর বাবু স্পেসিফিক প্রশ্নটা উত্থাপন করেছেন। উনি কতগুলো প্রশ্ন জানতে চেয়েছিলেন, তার উত্তর আপনার বক্তব্যের মধ্যে থেকে পেয়ে গেছেন। কিন্তু শুধু কস্ট রিকভারির ক্ষেত্রে হায়ার কথাটি ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে ওনার মতামত জানতে পারলে সমৃদ্ধ হব। উনি তো অর্থনীতির শিক্ষক। এই আর একসঙ্গেই আমি আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি, তা হচ্ছে অনির্বাণ সরকার লিখছেন যে সরকার তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা বাদ দিয়ে যা খুশি তাই করে গেছেন, মুদ্রা কথাটা। তাহলে এখন গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস এবং জোর করে চালু করতে যাচ্ছেন, তাহলে আমাদের মোকাবিলার পথটা কি? এই দুটোকে একসঙ্গে। আমি একটু মাপ চাইছি, মানে কথা কেটে কেটে যাচ্ছে। আশিসবাবু, আপনি কি আমাকে এই প্রশ্নটা করলেন? প্রথম প্রশ্ন যে কি কস্টের একটা কি কথা বললেন, আরেকবার বলুন, কথা কেটে গেছিল। বলছি বলছি এখন শুধু কস্ট রিকভারির ক্ষেত্রে হায়ার কথাটি কেন ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে ওনার মতামত জানতে পারলে সমৃদ্ধ হব। উনি তো অর্থনীতি বিষয়ক শিক্ষক। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা এটা খুব স্বাভাবিক। মানে আমি যে কথাটা বারবার করে আমার বক্তব্যে থ্রাস্ট করছি, সেটা হচ্ছে যে কস্ট অফ এডুকেশন, এই জায়গাটাতে তো মূল প্রশ্নটা, যে আমার এডুকেশন সেক্টরে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে। আমার প্রথম কথা হচ্ছে যে নিউ এডুকেশন পলিসি 2020, এটা আগামী দিনে ভারতবর্ষে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, গবেষণা, এর প্রতিটি ক্ষেত্রে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট সমেত একটা বড় কাঠামোগত প্রযুক্তিগত পরিবর্তন আসছে। একটা প্যারাডিম শিফটের কথা এখানে ভাবা হয়েছে। এটাকে এক্সিকিউট করতে গেলে আমাকে রেগুলেশন করতে হবে, অ্যাক্ট করতে হবে, স্টেটকে ম্যান্ডেট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে একটা প্রজেক্ট, এখনকার ভাষায় বলি, এই জায়গায় যে আমি একটা শিফট আনতে চাই, তাহলে সেই শিফট আনতে গেলে আমার যে ফান্ড দরকার, সেই ফান্ডটা সরকারের কমিটমেন্ট থেকে না আসলে প্রাইভেট ফান্ড থেকে আসবে। এই যে কস্ট ইনকার করতে হবে। অর্থাৎ আমার যদি একটা ম্যাসিভ শিফট করতে হয়, তাহলে আমাকে একটা হায়ার কস্ট তার জন্য ইনকার করতে হবে। এই হায়ার কস্ট যখন আমাকে ইনকার করতে হবে, তখন সেই কস্টের ফান্ডটা কোথা থেকে আসবে?
একটা কোনো জায়গা থেকে তো এই হায়ার কস্টটা, এই জায়গায় যখন আমি এটাকে উন্নত করতে চাইছি, তার ভেতরকার তাত্ত্বিক জায়গায় আলাপ আলোচনা তর্ক বিতর্ক সরিয়ে রাখুন, আপনি বলছেন এটাকে আরো আধুনিক সময় উপযোগী উন্নত একটা অবস্থা নিতে, সুতরাং আপনাকে একটা বিনিয়োগ করতে হবে, একটা হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে, এবং সেই ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার ফান্ড প্রয়োজন, একটা হিউজ কস্ট সমাজকে বিয়ার করতে হবে। এই ফান্ডটা কোথা থেকে আসবে? এই ফান্ডটা আসবার প্রশ্নে যদি সরকারি কমিটমেন্টের যে ট্রেন্ড সেটা ডিক্লাইনিং হয় এবং ফিলান্থ্রপির নাম করে সরাসরি কমিটি রিপোর্টের মধ্যে যদি প্রাইভেট পার্টিসিপেশনের জায়গাকে বাড়ায়, তাহলে স্বাভাবিকভাবেই এই কস্ট ইনকার করবার জায়গায়, এই ইনভেস্টমেন্ট বিয়ার করবার জায়গায় প্রাইভেট ফান্ডকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হচ্ছে, তার নাম ফিলান্থ্রপি হতে পারে, এবং সেই যদি গুরুত্বপূর্ণ ভূমিকাটা নেয় তাহলে স্বাভাবিকভাবেই সে তো যে মানে মূলধন বিনিয়োগ করবে এখানে, তার নাম কর্পোরেট পুঁজি, সে তো তার মুনাফা তুলে নেবে, অর্থাৎ সেই যে বিনিয়োগটা করবে সেই বিনিয়োগটা তো তাকে তুলে নিতে হবে, সে তো চ্যারিটি করতে আসে। সুতরাং সেই বিনিয়োগটা তুলে নিতে গেলে ওই শিক্ষাদান প্রক্রিয়ার জন্য যে মূল্য নির্ধারণ করবে, সেটা আমাদের দেশের যে মানুষজনের আর্থসামাজিক অবস্থা, সেটা তাদের কাছে একটা কমোডিটি এবং হাই প্রাইস কমোডিটি জায়গায় চলে যাচ্ছে, এবং কনস্টিটিউশনাল যে অব্লিগেশন, কনস্টিটিউশনাল যে কমিটমেন্ট, সেই জায়গা থেকে রাষ্ট্র সরে যাচ্ছে। তাই সমালোচনা, তাই চিন্তার জায়গা। আর এর সাথে যে প্রশ্নটা এসছে যে এই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি, এই ধরুন আজকে আপনারা কিছুটা সময় খুব দুর্বল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্কিং, তারপরেও আমরা সবাই মিলে স্ট্রাগল করছি, মত বিনিময় করছি, ক্রমাগতভাবে যখন আমরা অফলাইন করতে পারছি না, তখন সারা দেশ জুড়ে এই প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের মত বিনিময় করতে হবে। শুধুমাত্র কখনোই সমালোচনা করব তাই সমালোচনা করছি, অ্যাবসলিউটলি না। খোলা মনে যুক্তি দিয়ে আমাদের রিপোর্টটাকে ঠিক মতন অনুধাবন করতে হবে, এবং তার চিন্তার জায়গাগুলো কোনো রাজনৈতিক দলের দলীয় অবস্থান থেকে নয়, একেবারে শিক্ষা চর্চার একজন কর্মী হিসেবে, শিক্ষা আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদের রিপোর্টটাকে যথাযথভাবে অনুধাবন করতে হবে, একেবারে শিক্ষা বিজ্ঞান, এবং সেই শিক্ষা বিজ্ঞান সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে রাজনীতি, রাজনীতি আছে, সেই রাজনীতিটা হচ্ছে যে এই শিক্ষা বিজ্ঞান শিক্ষা চর্চাকে সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যে দর্শনগত অবস্থান, সেটা নিয়ে আমাদের মধ্যে বোঝাপড়া, সংগঠিত ভাবে মত বিনিময়, এর মাধ্যমে দেশ জুড়ে মতামত তৈরি করতে হবে। এটা একটা শক্তি, এবং এই শক্তি চর্চা বাড়াতে হবে, যার মাধ্যমে এই নয়া শিক্ষানীতি রদ করা না, এরম মেঠো কথা না, নয়া শিক্ষানীতির মধ্যে যে চিন্তার জায়গাগুলো আছে তাকে দূর করা, ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের, পিছিয়ে পড়া অংশের মানুষের, আর্থসামাজিক জায়গায় যারা যে মানুষ পিছিয়ে রয়েছে, এদের কথা মাথায় রেখে শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে হবে। এই জায়গায় নিজেদের অবস্থানকে পরিষ্কার করে রেখে আগামী দিনে আমাদের আরো মুখর হতে হবে, আরো কথা বলতে হবে, বিধানসভার বাইরে, লোকসভার বাইরে, বিধানসভার ভেতরে এবং লোকসভার ভেতরে। এই জায়গায় নির্দিষ্ট দর্শনগত রাজনৈতিক বোঝাপড়া থেকে চর্চা করতে হবে। হ্যাঁ, ধরুন কোঠারি কমিশন, সে স্কুল কমপ্লেক্সের কথা কোঠারি কমিশনও বলেছিল, সেখানে উল্লেখ ছিল, এবং সেটা নেবারিং স্কুলের কনসেপ্ট ছিল কোঠারি কমিশনে। আর এখন যে স্কুল কমপ্লেক্সের কথা বলা হচ্ছে, সেখানে যদি কম পড়ুয়া থাকে তাহলে সেই বিদ্যালয়গুলোকে মার্চ করার কথা বলা হচ্ছে, এবং সেটা দরকার হলে 3 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে, মানে একটা রেডিয়াস জুড়ে। এটা ধরুন এমন এমন অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে প্রথম প্রজন্মের শিক্ষার্থী, এবং তারা কিভাবে, মানে এতে তো ধরুন আমাদের তো ড্রপ আউটটা কমানো মূল উদ্দেশ্য। তা এটা হলে আমাদের, আপনার কি মনে হয় যে এটা কি শিক্ষা ব্যবস্থার একটা ভালো দিক হবে, নাকি না ড্রপ আউট আরো বেড়ে যাবে? যে স্কুল তুলে দিয়ে মার্চ করা, কারণ স্কুল কমপ্লেক্স, স্কুল যে আপনার কমপ্লেক্স, এটা তো আজকে নতুন আইডিয়া চলে আসেনি, কোঠারি কমিশন হয়েছে। আচ্ছা, আমি একটু মজা করে বলি, মানে আমি অনেকক্ষণ কথা বলি এবং আরো অনেকক্ষণ কথা বলতেই পারি, কিন্তু আমার মনে হয় শেষে আমরা তিনজনই বসে থাকবো, আশিস বাবু, রবীন বাবু এবং দেবাশিস, আর কি শ্রোতা কেউ থাকবে না। ফলে অনলাইন মোডের প্রযুক্তি কিন্তু আমাদেরকেও ব্যবহার করা শিখতে হবে আর কি। এটা কিন্তু কোনো হলের বক্তৃতা না যে আপনি মানে অনেকক্ষণ ধরে করতে পারেন, মানুষ শুনবে না। এই জায়গায় আমাদেরকেও কিন্তু ভীষণভাবে পাল্টাতে হবে। তা আমি অনেকক্ষণ কথা বলি, সেটা অন্য কথা,
কিন্তু মানুষ শুনবে না অনেকক্ষণ ধরে কথা বলে, এটাও বুঝতে হবে কিন্তু। তো আপনি যে কথাটা বললেন সে পরিপ্রেক্ষিতে শুধু এটা উল্লেখ করি যে আপনি তো যেগুলো বলছেন এগুলো একদমই ঠিকই কথা, আবার তার সাথে আমি কথা জুড়ছি। এটা হচ্ছে যে একেবারে যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝাপড়া থেকে কোঠারি কমিশন কথা বলেছিলেন ক্লাস্টারের কথা, এখানে সেটা একদমই নয়। এখানে আমাদের অর্থনীতির ছাত্র হিসেবে বলি, এখানে যেরকম ওই আমরা প্রোডাকশনের ক্ষেত্রে স্কেল বলে কথা বলি, ইকোনমিজ অফ স্কেল ফ্যাক্টর বলি, হ্যাঁ, তো এখানে যেটা বলা হয়েছে যে যদি দেখা যায় কিছু জীর্ণ শীর্ণ স্কুল কলেজ রয়েছে, ভাই সেগুলোকে রাখা চলবে না। আমরা শিল্পতে সাধারণভাবে বলি যে জীর্ণ শীর্ণ মানে কি, আমি ব্যাখ্যা করছি। জীর্ণ শীর্ণ থাকলে সেটা রাখা চলবে না, জীর্ণ শীর্ণ থাকলে সেগুলোকে মার্চ করতে হবে। আমরা মার্জার শিল্পের ক্ষেত্রে শুনি, যেগুলোকে মার্চ করে আর অলিগোপলি টাইপের মডেল তৈরি করার কথা বলি। কিন্তু একদম সঠিকভাবে রবীন্দ্রবাবু বলেছেন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা স্কুলে যদি অল্প ছেলে মেয়েও থাকে, কিন্তু এমন একটা প্রান্তিক অঞ্চলে, আমার এই মুহূর্তে কথা বলতে বলতে অযোধ্যা পাহাড়ের কথা মনে পড়ছে। আমি গেছি সে সমস্ত জায়গায় এই আপনাদের সাথেই বিভিন্ন মিটিং করতে আর কি। এমন প্রান্তিক জায়গায় আমি গিয়ে স্কুল পেয়েছি, মানে উঠতে হয়েছে কষ্ট করে। সেসব জায়গায় আমি বলছি, এই স্কুলে সেই সব জায়গায় মানে আশপাশের সামান্য কিছু বসতি আছে, ওই বসতির ছেলে মেয়েগুলোকে ফিট করবার জন্য, কিন্তু ওখানে স্কুল। ওখানে আমাদের শিক্ষা আন্দোলন হবে হচ্ছে যে ওই স্কুলে শিক্ষক পদ তৈরি করতে হবে, ওই স্কুলে শিক্ষক নিয়োগ তৈরি করতে হবে। তা না হলে এই প্রান্তিক অংশে, প্রান্তিক শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের বিচারে নয়, অনেক সময় ধর্মীয় কারণে, অনেক সময় জেন্ডার, যেটাকে আমরা বলছি মেল ফিমেল, এই বোঝাপড়া থেকে, রিলিজিয়ান ফ্যাক্টরের জায়গা থেকে, আপনার এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এই বোঝাপড়া থেকে, ভৌগোলিক কারণ তো আছে, বিভিন্ন কারণে এমন অনেক সেটেলমেন্ট প্যাটার্ন রয়েছে, যে এমন অনেক মানে সামাজিক যে বিন্যাস রয়েছে এবং তার যে ডায়নামিক্স রয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র ওই মানে ওই ইন্ডাস্ট্রির আউটলুক থেকে আমি যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে বুঝি, এটা অপরাধ হয়ে যাবে। যে কারণে এই রিপোর্টের মধ্যে উল্লেখ রয়েছে, যেগুলো মার্চ করবার কথা বলা হয়েছে। শিক্ষা বিজ্ঞান কিন্তু কি বিরোধিতা করে, কারণ তার মতন আমরা এখানে স্মল ইজ বিউটি বলছি না, কিন্তু এটুকু বলছি যে ওই স্মল এস্টাবলিশমেন্ট, ওই যে আইসোলেটেড স্মল এস্টাবলিশমেন্ট, ওটার আলাদা করে গুরুত্ব রয়েছে। তা নাহলে ওই অঞ্চলের যে নেইবারহুড, ওই অঞ্চলে যে প্রান্তিক পিছিয়ে পড়া ছেলে মেয়ে আছে, বিভিন্ন বিচারে, জেন্ডারের বিচারে হতে পারে, রিলিজিয়নের বিচারে হতে পারে, আর্থসামাজিক বিচারে হতে পারে, ক্লাস ক্যারেক্টারের বিচারে হতে পারে, পিছিয়ে আছে, তাদেরকে আমার মূলস্রোত যে শিক্ষা ব্যবস্থায় আনতে পারবো না। তার মতন করে ওই প্রান্তিক জায়গাতেও ওই প্রান্তিক অংশের মানুষজনের জন্য আমার স্কুল শিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। সবটা ওই শিল্পক্ষেত্রে মুনাফার দৃষ্টিভঙ্গি থেকে বুঝলে চলবে না। তাই এগুলোকে ক্লাস্টার করবার যে বোঝাপড়াটা, আর কোঠারি কমিশনে ক্লাস্টার করবার বোঝাপড়াটা সম্পূর্ণ ভিন্ন আর কি। এই জায়গায় দুটোকে আলাদা করে বুঝতে হবে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে আমাদের এই প্রোগ্রামটা চলছে রবীন্দ্র, আমরা মনে হচ্ছে যে একটু গুটিয়ে ফেলতে হবে আমাদেরকে, মানে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখন অনেকজন আমাদেরকে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, এখানে অনেক প্রশ্ন, ওই সুভাষবাবু প্রশ্ন উত্থাপন করেছেন, আরো বিভিন্ন জন এক এক করে প্রচুর প্রচুর প্রশ্ন, এবং আমরা খুব আনন্দিত যে সেই প্রশ্নগুলো আপনারা করেছেন। সেগুলো সবগুলো উত্তর আমরা দিতে পারছি না এই কারণে, দেবাশুর কথাটা খুবই প্রাণিধানযোগ্য, যে এখন আমাদের এই কন্টিনিউয়াস এটা চালিয়ে যাওয়া, এটা খুব একটা ঠিক হবে না। কিন্তু শেষ মুহূর্তে আমি অনুরোধ করব রবীন্দ্রবাবুকে লাস্ট একটা প্রশ্ন আপনি করতে আর কি, সেই প্রশ্নটা করুন, তারপরে আমরা শেষের দিকটা যাবো আর কি। আমিও শেষ প্রশ্নই করি, যেহেতু স্কুলের প্রশ্নই করেছিলাম, স্কুল স্তরে, উচ্চশিক্ষা স্তরে স্যারকে একটা প্রশ্নই করব, সেটা হচ্ছে স্নাতক স্তরের পরে সরাসরি গবেষণা করার সুযোগ। আবার প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলোকে ভাগ করা হয়েছে টিচিং রিসার্চ, মানে সারা বিশ্বে এটা স্বীকৃত, কোনো ইউনিভার্সিটি নেই যেখানে টিচিং আলাদা আর গবেষণা মানে রিসার্চ আলাদা। এই বিচ্ছিন্ন ব্যবস্থা কোথাও নেই। এই পঠন এই বিষয়টা একসাথেই আপনাকে আমি প্রশ্ন করছি, মানে আমার জানতে চাইছি যে স্নাতক স্তরের পরে সরাসরি গবেষণা এবং
শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন গবেষণা এই দুটোকে বিচ্ছিন্ন করে দেখা, আলাদা আলাদা করে দেওয়া। আচ্ছা, ধরুন মানে এটা বিশাল একটা বড় জায়গা, আমি বলছি তাও আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করে, বিই বিটেক ইনক্লুডিং আইআইটি, তো তারা কিন্তু মানে এআইসিটির কিছু রেস্ট্রিকশন ইদানিংকালে ইম্পোজ করেছে। কিন্তু এই একাডেমিক সেশনের রেফারেন্সে যদি আমি কথা বলি, আইআইটিতে বিটেক যে কমপ্লিট করছে সে কিন্তু বিটেক করে পিএইচডি প্রোগ্রামে চলে যেতে পারে, বিই বিটেক করে পিএইচডি প্রোগ্রামে চলে যেতে পারে। এআইসিটির তরফ থেকে রেস্ট্রিকশনস আনছে যে পোস্ট গ্রাজুয়েট ম্যান্ডেটরি করতে হবে, তারপর পিএইচডিতে যাবে। কিন্তু এই চল আছে যে 4 ইয়ার্স ডিগ্রি কমপ্লিট করবার পর সে পিএইচডি প্রোগ্রামে যেতে পারে, কিন্তু সেটা কিছু স্পেশালাইজড ইনস্টিটিউশন তাদের কারিকুলাম ডিজাইনটাই সেরকম ভাবে করা হয় যে কেউ বিটেক এমটেক করে যেতে পারে, কেউ বিটেকের পরও কিন্তু চলে যেতে পারে, এবং সেটা নির্দিষ্ট কিছু কিছু ইনস্টিটিউটে তারা যেতে পারে। আদারওয়াইজ বিটেক বিটেক করে এমটেক করে তারপর পিএইচডিতে যাচ্ছে। এখন নিশ্চয়ই আপনি এই জায়গাটা মানে খুব গোলমেলে জায়গা, এই কারণে কারণ যদি পোস্ট গ্রাজুয়েট টিচিং লার্নিং এর ব্যবস্থা থাকে দেশের শিক্ষাক্ষেত্রে, আপনি এমফিলকে সরিয়ে দিয়েছেন কিন্তু আপনি পোস্ট গ্রাজুয়েটকে সরাননি। তাহলে পোস্ট গ্রাজুয়েটকে যদি আপনি না সরান তাহলে, এবং সেখানে আপনি বলছেন 1 বছরের পোস্ট গ্রাজুয়েট 2 বছরের পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশনটা 3 বছরের করলে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট, 4 বছরের করলে 1 বছরের পোস্ট গ্রাজুয়েট। সেখানে আপনি এই যে মাঝখান থেকে পিএইচডি প্রোগ্রামে ছেলে মেয়ে চলে যাওয়ার প্রশ্ন উঠছে, তাহলে এই জায়গাগুলো কিন্তু এই নয়া শিক্ষানীতিতে যথেষ্ট পরিমাণে কনফিউশন ক্রিয়েট করেছে। এটা আগামী দিনে রেগুলেশন যখন তৈরি হবে তখন ক্লিয়ার করতে হবে। তার কারণ 4 বছরে আপনি গ্র্যাজুয়েশন করেছেন, করার পর আপনি মনে করলেন যে আমি 1 বছর পিজি করব, করলেন, তারপর আপনি মনে করলেন আমি পিএইচডি প্রোগ্রামে যাবেন, তখন তো আপনি ভাবতেই পারেন যে আমি তাহলে মাঝখানে 1 বছর পোস্ট গ্রাজুয়েট পড়বো কেন? যদি আমি ইউজি করে 4 ইয়ার্স ইউজি করে পিএইচডি প্রোগ্রামে চলে যেতে পারি, তাহলে আমি 1 ইয়ার পিজি অ্যাভেল করবো কেন? আর যদি আমি অ্যাভেল না করার এতটা যুক্তি থাকে, তাহলে আমার টিচিং লার্নিং সিস্টেমে পোস্ট গ্রাজুয়েশনের স্তরটা রাখছি কি করে? ফলে এই জায়গাটা যে যে রেগুলার যে টিচিং লার্নিং মোড, তাতে এটা কখনো থাকতে পারে না। ভারতবর্ষে এবং পৃথিবীতে বহু ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে গ্র্যাজুয়েশনের পর পিএইচডি প্রোগ্রামে যাওয়া যায়। এটা আমেরিকার মডেল। যেরকম আপনাকে আমি বলি যে আমাদের দেশে যে ছেলেমেয়েরা, আপনি জানেন, বলি মানে আমরা এখানে যারা শুনছি সবাই জানি যে আমরা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমরা জিআরই দিচ্ছি, টোয়েফেল দিচ্ছি। তা জিআরই টোয়েফেল দিয়ে যখন বিদেশে আমেরিকায় পড়তে যাচ্ছি, তখন ওখানে কি 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 পড়তে যাচ্ছি? মাঝখানে তো ওরা একটা কোর্স ওয়ার্ক করায়, কোনো ইউনিভার্সিটি আছে এমএস কোর্স করায়, পোস্ট গ্রাজুয়েট 1 ইয়ার কোর্স করায়, আবার কোথাও সরাসরি গিয়ে পিএইচডি প্রোগ্রামে যুক্ত হচ্ছে। কিন্তু সেই মানে এখান থেকে করে যাওয়ার পর কিন্তু কেউ ওখানে পোস্ট গ্রাজুয়েট পড়ছে না, এখান থেকে পড়ে গ্র্যাজুয়েশন করে তারা ওখানে যাওয়ার পর কিন্তু তারা পিএইচডি প্রোগ্রামে যাচ্ছে। এই পিএইচডি প্রোগ্রামের মধ্যে কিন্তু কোর্স ওয়ার্ক থাকছে। ওরা একেবারেই আমেরিকার ওই মডেলটাকে অনুকরণ করার চেষ্টা করেছে। কিন্তু আমেরিকাতে 4 ইয়ার্স ডিগ্রি কোর্সের যে মডেল, সেটা কিন্তু খুব সাকসেস স্টোরি নয়। আমাদের এখানেও দিল্লি ইউনিভার্সিটি অ্যাটেম্প্ট হয়েছিল, এটা কিন্তু সাকসেস স্টোরি নয়। ফলে এখানে কিন্তু যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে 3 বছর এবং 4 বছর থাকলে স্বাভাবিকভাবে আগামী দিনে ওদের রেগুলেশন দিয়ে এটা ডিফাইন করতে হবে যে এক্সিস্টিং ইউজি 4 ইয়ার্স করবার পর অনেক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, যে রিসার্চ ইনস্টিটিউটে সরাসরি তারা গিয়ে পিএইচডি প্রোগ্রামে যুক্ত হতে পারে। সেগুলো ভীষণ স্পেশালাইজড এবং রেস্ট্রিক্টেড রিসার্চ, তারা মাঝখানে পড়িয়ে নেয়, ওই কোর্স করিয়ে নেয়, কখনো তাকে কোর্স ডিফাইন করে, মানে তার জন্য তাকে ডিগ্রি দেয়, ইন্টারিম ডিগ্রি দেয়, কিন্তু ওই ডিগ্রিটা কোনো মূল্য নেই। যেমন আপনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গিয়ে, আমাদের অনেকে আছে পিএইচডি করতে গেলেন, পিএইচডি কাজ কমপ্লিট করতে পারলেন না, ফিরে চলে আসলেন দেশে, আপনার ওখানে একটা ডিগ্রি দিল, এমএস বলে ওটাকে, ওইটাকে নিয়ে এসে আপনি এখানে আলাদা করে কখনো একটা মানে আলাদা ডিগ্রি হিসেবে আপনি ক্লেম করতে পারেন না, ওটা ওই আপনার পিএইচডি প্রোগ্রামের সাথে সংযুক্ত থাকে। ফলে ভারতবর্ষের যে ব্যবস্থা রয়েছে তাতে যদি পোস্ট গ্রাজুয়েট বলে একটা স্তরকে আপনার নির্দিষ্ট করতে হয়, তাহলে ইউজি স্তরকে নির্দিষ্ট করতে হবে এবং পিএইচডি প্রোগ্রাম কার পর যাবে এটাকে স্থির করতে হবে। এখানে তো কলেজেও বলেছে পিএইচডি প্রোগ্রাম হবে। হ্যাঁ, কলেজে এখনো পিএইচডি প্রোগ্রাম আছে। কোথায় আছে? যেখানে যে সমস্ত কলেজগুলোতে পোস্ট গ্রাজুয়েট পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন রয়েছে, আপনার সেখানে আছে।
সাধারণভাবে যে কলেজের যে বোঝাপড়াটা, সেই বোঝাপড়াটা হচ্ছে টিচিং লার্নিং এর জন্য। তার সাথে যদি কোনো মাস্টারমশাই গবেষণা করতে চায়, সাথে সাথে করে। আলাদা করে যে রিসার্চ ইনস্টিটিউট, সেটাকে ঠিক আন্ডার গ্রাজুয়েট স্ট্রাকচারের মধ্যে ওইভাবে আনা হয় না। আলাদা করে রিসার্চ ইনস্টিটিউট তো ভারতবর্ষের এডুকেশন সিস্টেমের মধ্যে রয়েছে। সুতরাং সেটাকে আমি আলাদা করে মানে রিসার্চ ওরিয়েন্টেশন, শুধু রিসার্চের ইনস্টিটিউট, সে তো ভারতবর্ষে আলাদা করে সেই সমস্ত ইনস্টিটিউট রয়েছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু এরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরা যখন আন্ডার গ্রাজুয়েট কলেজ টিচিং এর কথা বলেছে, বলতে গিয়ে যখন 3 ধরনের ইনস্টিটিউটের কথা হায়ার এডুকেশন ইনস্টিটিউট হিসেবে ক্লাসিফাই করেছে, এই জায়গাটায় স্বাভাবিকভাবে আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছে। এই ক্লাসিফিকেশনস গুলো যত হবে, তত শিক্ষা দান প্রক্রিয়ার মধ্যে বা শিক্ষার যে বোঝাপড়া, তার মধ্যে যে একটা যেটাকে বলা হয় যে গবেষণাও থাকবে, পড়ানোও থাকবে, এই যে বোঝাপড়াটা, আমি কখনোই বলছি না যে স্পেশালাইজড রিসার্চ ইনস্টিটিউট না, এটা কখনো হতে পারে না। কিন্তু একজন মাস্টারমশাই পড়াবে, তার সাথে সেটা পেপার লিখবে, তার সাথে তার একটা প্রজেক্ট থাকতে পারে, চলবে। একটা টিচিং লার্নিং ব্যবস্থার মধ্যে এই স্পেসটা রাখার অভ্যাস, এরা এই জায়গাটায় একটা পোলারাইজ ইনস্টিটিউশন অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে চাইছে। আমি একটু এবং মাপ চেয়ে নিচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে যে এরা যেতে চাইছে যে জায়গাটায়, সেটা কিন্তু এই দুটো ধাপ নয়। এই দুটো ধাপকে তারা রেখেছে, ক্লাসিফাইড রেখেছে, কিন্তু ওরা যে জায়গাটায় যেতে চাইছে, হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের একটা উন্নত পর্যায়, সেটাকে ওরা বলছে অটোনমাস পর্যায়, একাডেমিক, ফিনান্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি। সেই জায়গাটা হচ্ছে মানে ওরা একটা একটা ট্রাজেক্টরি করছে, ওইটা হচ্ছে জার্নি ল্যান্ড করছে, এন্ড পয়েন্ট না। সেই জায়গাটা হচ্ছে চিন্তার জায়গা, সেই জায়গাটা কঠোরভাবে সমালোচনার জায়গা। কারণ ওই জায়গাটার মধ্যে থেকেই কিন্তু ওই প্রাইভেট ফান্ড ঢুকবে আর কি, সেলফ ফাইন্যান্সের নাম। হ্যাঁ, আশিসদা বলবেন, আমি যেটা বলছি যে, বলছি না, আপনি বলবেন, প্রশ্নটা আপনিই করবেন। শুনুন, একটু মাপ চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে, দেবাশিবু যে কথাটা বলছিলেন, আমি তো আপনার সাথে সহমত পোষণ করেছি, কিন্তু বাস্তবটা অন্য। আসলে যাকে আমরা পেয়েছি, যিনি বসে আছেন, তিনি হচ্ছেন দেবাশিস সরকার। আমাকে এখানে কমেন্ট বক্সে লিখছেন যে আমরা এখনো আছি, এবং আমি এখানে নেড়ে ঘেটে দেখলাম ফোন যে অনেকজন এখনো আছেন। আলোচনাটা আমাদের মনোটোনাস হচ্ছে না, কাজেই একটা দুটো প্রশ্ন আর চলতেই পারে। আমার মনে হয় রবীন্দ্রবাবু যেটা চাইছেন সেটা বলুন না। না, আমি প্রশ্ন আর করবো না, কিন্তু আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। ওই স্ক্রিনে দেখলাম আসছে যে আমাদের প্রশ্ন হ্যাঁ, এবং আলোচনা এত ভালো লাগছে যে আমরা সময় পরিমাপ করতে ভুলে যাচ্ছি, আমরা অনেকেই আছি। অতএব আপনার তাহলে আমি একটা প্রশ্ন করি। আমার খুবই জানতে ইচ্ছে। হ্যাঁ, আমাদের একটা প্রশ্ন আপনি এখানে বলছেন, বা অনেক আলোচনাতে আমাদের বেরিয়ে আসছে, যে ধরুন যে ফিজিক্স পড়ছে, সে ফিজিক্স পড়ছে, তার সাথে সে হয়তো সংস্কৃত পড়বে। ফিজিক্স পড়ছে, সে হয়তো হিস্ট্রি পড়বে। এখন যুক্তিটা হচ্ছে এটা, যে আগে ফিজিক্স পড়তো, তাকে ম্যাথামেটিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, কিন্তু ইতিহাস পড়ার সুযোগ ছিল না। এই যে ফ্লেক্সিবিলিটি হলো, এটা ভালো হলো না মন্দ হলো, এটা জানতে চাই। একদম, মানে এটা খুব ভালো প্রশ্ন। আপনি প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু কেউ এই চর্চা করছি, এই নিউ এডুকেশন পলিসি 2020 বেরিয়েছে, একদম একে আমাদের মাইন্ডসেট রয়েছে, সমালোচনা করবো, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। তাহলে এর সত্যিকারের সমালোচনার জায়গাগুলো গুরুত্ব হারিয়ে যাবে। সুতরাং আমরা কখনো ওই সংকীর্ণতার মধ্যে দাঁড়িয়ে চর্চা করছি না, এটা একদম ঠিক। কিন্তু এখানে একটা অপটিমাইজেশন প্রশ্ন আছে। এটা একদম ঠিক যে একটা ছেলে একটা কলেজে যখন ভর্তি হচ্ছে বা স্কুলে যখন পড়ছে, তার যে বিষয়টা পড়তে ভালো লাগে না, সেই বিষয়টাও ওই যদি প্যাকেজ হচ্ছে এখনকার ভাষা, হ্যাঁ, এই প্যাকেজ যদি আপনার ফিক্স থাকে আর কি, তাহলে ও ওটা পড়তে বাধ্য থাকে আর কি। ওর আসলে ওটা পছন্দ হয় না, ওর হয়তো একটা কোনো ছবি আঁকতে পছন্দ হয়, ওর হয়তো একটু গান করার উপর পড়াশোনা করতে পছন্দ হয়। ডেফিনেটলি এই ফ্লেক্সিবিলিটি যদি আমার টিচিং লার্নিং সিস্টেমে আসে, তাহলে সেটা মানে আমার লার্নিং প্রসেসটা আর একটু জয়ফুল হয়। জয়ফুল লার্নিংটাকে সব সময়ের জন্যই প্রমোট করা উচিত। সুতরাং জয়ফুল লার্নিং এর স্পেস যদি কোথাও বাড়ে, তাকে কিন্তু কখনো আমরা সমালোচনা করতে পারি না। কিন্তু এখানে কথা আছে। কথাটা হচ্ছে এটা খেয়াল রাখতে হবে যে জয়ফুল লার্নিংটা যেরকম আমরা সবাই ওয়েলকাম করছি, একে নিশ্চিতভাবে এটা ভালো চিন্তা, সঠিক চিন্তা, কিন্তু এটাও আবার আমাদের খেয়ালে রাখতে হচ্ছে যে যেটা আশিসবাবু বললেন, যে জয়ফুল লার্নিং এর সময় আমি সেই ফিজিক্স অনার্স দিয়ে পড়ছি, এবং সেখানে আমার যে ম্যান্ডেটারি সাবজেক্ট ফিজিক্স অনার্স নিয়ে যে ছেলে মেয়ে পড়বে, তাকে কিন্তু একটু ভালো করে অঙ্ক জানতেই হবে। মানে অঙ্কে প্রচন্ড ভয়, ফলে আমি একটু ইতিহাস পড়বো, একটু সংস্কৃত পড়বো, ফিজিক্স অনার্স পড়বো, এটা তো হবে না কখনো। ফলে একটা যেটাকে আমরা বলি যে
ন্যাচারাল প্রসেস অফ সিলেকশন অ্যান্ড ন্যাচারাল প্রসেস অফ এলিমিনেশন অফ সাবজেক্টস। এই কথাটা একসাথে বলা হয়, এটা আমার কথা না, এটা হচ্ছে এই বিজ্ঞান চর্চার কথা আর কি। অর্থাৎ ন্যাচারাল প্রসেস অফ সিলেকশন অ্যান্ড ন্যাচারাল প্রসেস অফ এলিমিনেশন অফ সাবজেক্টস। অর্থাৎ আমার যে একটা বাস্কেট রয়েছে, এই বাস্কেটে যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, আমি যখন জয়ফুল লার্নিং এর জন্য ওখান থেকে গিয়ে আমি সাবজেক্ট বেছে তুলি আর কি, তখন ওই তোলার প্রক্রিয়ার মধ্যেই এই যে দুটো কথা বললাম, ন্যাচারাল প্রসেস অফ সিলেকশন অ্যান্ড ন্যাচারাল প্রসেস অফ এলিমিনেশন, এই চিন্তার মধ্যে থেকে কিন্তু আমি একটা সাবজেক্ট বেছে তুলি। ফলে এর মধ্যে আমার সব বলা হয়ে গেল। কিন্তু এই বলার সময় ফলে এটা ঠিক আছে, কিন্তু এই বলার সময় যে কশনটা রাখছি, এই যে সাবজেক্টটা আপনার বাস্কেট থেকে আপনি তুলছেন, তখন বাস্কেট মানে তো বেসিক্যালি একটা স্কুল, বাস্কেট মানে তো বেসিক্যালি একটা কলেজ, সেখান থেকে আপনার কত সাবজেক্টের মধ্যে থেকে আপনি তুলছেন, তখন একটা স্কুলের, একটা কলেজের, ভারতবর্ষের এবং পৃথিবীর যে কোনো শিক্ষা ব্যবস্থায় তার বিষয় পড়ানোর সুযোগের বা সম্ভাবনার একটা সীমিত পরিসর থাকে। আপনি তো 40টা সাবজেক্ট, 35টা সাবজেক্টের স্কুলে পড়াতে পারবেন না, সেই পরিকাঠামো কখনো থাকবে না, সেই ব্যবস্থাপনা কখনো থাকবে না। ফলে এই জায়গাটা রিচ করবার জন্য তখন বলা হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করে পড়া হবে। অর্থাৎ কিছু বিষয় অফলাইন মোডে ছেলেমেয়েরা পড়বে, ক্লাসে পড়বে, আর ওই ছেলে বা মেয়েটা অনলাইন মোডে একটা কোর্স করে নেবে, ইতিহাসের করে নেবে, ভূগোলের করে নেবে। অর্থাৎ মানে এটাকে আমরা বলছি যে মিক্স মোড, অর্থাৎ অফলাইন মোড এবং অনলাইন মোড, এই উভয় মোডের মাধ্যমে কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা অফার করা হবে। এটা যখন আমি অ্যাকসেপ্ট করছি, সাথে সাথে একটা নতুন আলোচনা খুলে যাচ্ছে, সেটা হচ্ছে অনলাইন টিচিং লার্নিং প্রসেস। তাতে যে কোর্স কন্টেন্ট এবং যে বিষয়টাকে নিয়ে ছেলে মেয়েদের কাছে যতটা পৌঁছানো যায়, সারা পৃথিবীর সার্ভে বলছে অফলাইন মোডে তার থেকে অনেক বেশি পৌঁছানো যায়। ফলে সিকনেস অফ, যদি আপনি বলেন যে টিচিং লার্নিং এর আলটিমেটলি আউটকামটা কি, আপনি তো অ্যাসেসমেন্ট করতে হবে একটা জায়গায়, আউটকামটা কি, সেই আউটকাম জায়গায় গিয়ে অনলাইন টিচিং লার্নিং মোডের যে কোয়ালিটি আউটকাম, সেটা সবসময়ের জন্যই অফলাইন মোডের থেকে কম। সেই কারণে যখন আপনি এই জয়ফুল লার্নিং এর স্পেস বাড়াচ্ছেন, তখন কিন্তু তার ভেতরে একটা থ্রেট ফ্যাক্টর থেকে যাচ্ছে। এই স্পেস বাড়ানোর মধ্যে থেকে যে পড়াশোনাটা করবার আপনি জায়গা তৈরি করে দিচ্ছেন, সেটার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে গিয়ে তার মানমাত্রাটা কম থাকার অভিজ্ঞতা সারা পৃথিবীতে। এইটা আমি বলেছি, আর কিছু না। ঠিকই, আমরা এবার শেষ পর্যায়ে শেষ করার জায়গায় এসে গেছি। আর আমরা না, অনেক রাত্রি হয়ে গেল, মানে অনেকটা সময় চলছে, কিন্তু আমরা যে মূল্যবান আলোচককে আমরা পেয়েছি, দেবাশিস বাবুকে, আমাদের ইনকমপ্লিট রয়ে গেল। আমাদের বেশ মনের যে প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো আমরা করতে পারলাম না, এবং যেসব প্রশ্নগুলো কমেন্ট বক্সে এসেছে পাইনি। আমরা সেকেন্ড ফেজে আবার আপনাকে কিন্তু আমাদের চাই, আমরা সময় মতো যোগাযোগ করব। আমাদের একটা সিরিজ অফ আলোচনা এটা চলছে পরপর পরপর ধারাবাহিক ভাবে। আমি ওনার সামনেই বলি, যেসব প্রশ্নগুলো এসেছে, এবং অনেকগুলো এসেছে আমাদের স্কুল এডুকেশন নিয়ে। আগামী 18 তারিখে, 18 তারিখ পরশু দিন রাত্রি 8টার সময় আমরা স্কুল এডুকেশনের বিষয় নিয়ে কোথায় কি সমস্যা হয়ে আছে, কি হচ্ছে না হচ্ছে, এই সবগুলো ভিভিডলি আলোচনা হবে। এবং সেখানে আমরা আলোচক হিসেবে পেয়েছি অভিজিৎ ঘোষ, তিনি সহকারী অধ্যাপক, এন সিনহা ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ, পাটনা। আমাদের বাঙালি ছেলে, কিন্তু বাংলাতেই কথা বলে, খুবই ভালো। তাকে আমরা পেয়েছি। তো দেবাশিস, একদম শেষ করে আপনি শেষ করবেন, আমি শেষ এটা আপনাকে ইয়ে করবো যে ওই যে ছোট্ট করে যদি আপনি আমাদের বলেন যে মাধ্যমিক পরীক্ষাটাকে তুলে দিয়ে ওই যে পদ্ধতিটা করা হচ্ছে, এতে আমাদের কতটা জাস্ট এই শেষ। দেখুন, আমাদের এই স্কুল এডুকেশনের টার্মিনাল পর্যায়টায় তো প্রচুর পরীক্ষা নিরীক্ষা চলেছে। এমনকি আজকের তারিখেও ভারতবর্ষের এই 11-12-এর যে সেগমেন্টটা, সেটা আজকের তারিখেও কলেজ স্ট্রাকচারের মধ্যে জুড়ে আছে, এরকম নজির এখনো ভারতবর্ষে রয়েছে আর কি। ফলে সেই অবস্থায় এই যখনই আপনি স্কুল এডুকেশনটাকে টানা একদম 12 পর্যন্ত বেঁধে দিচ্ছেন, সেখানে কিন্তু ড্রপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। কারণ এতটা লম্বা কাঠামোতে একটা ছাত্র বা ছাত্রীকে কমিট করানো একটা এডুকেশন সিস্টেমে, এটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। ফলে এখানে যে জায়গাটায়, এবং সেটা কিন্তু পলিসি মেকাররা জানেন, এবং পলিসি মেকাররা জানেন জন্যই কিন্তু
তারা বিভিন্ন ফেজে সেফটি ভালভ তৈরি করে দিয়েছেন। এবং এই যে কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন, আমি রেসপন্ড করেছিলাম কিনা জানি না, যে স্কুল এডুকেশনে 6 ক্লাস থেকেই ভোকেশনালের যে ঝোঁক তৈরি হয়েছে। আপনি তো ক্লাস 10-এ যাচ্ছেন, আমি বলছি যে 6 ক্লাস থেকেই যে ভোকেশনালের ঝোঁক তৈরি হচ্ছে, এটা আর কিছু না। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ভোকেশনালকে আলাদা করে স্ট্রেনথেন করা হচ্ছে, সেটা মানে আর কিছু না। সেটা মানে হচ্ছে ওই যে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের তারা যেরকম ভাবে বারবার করে এই নয়া শিক্ষানীতি তৈরি হওয়ার সময় আবেদন রেখেছিল কমিটির কাছে, যে তাদের কলকারখানা শিল্পতে যাতে তাদের প্রয়োজন ভিত্তিক যে আত্মনির্ভর ভারত বারবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন, সেই প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে, শিল্পপতিদের বক্তব্যের সাথে, ভোকেশনালকে ফ্লারিশ করানোর সাথে, এই স্কুল এডুকেশনের যে কাঠামো রয়েছে তার বিভিন্ন পর্যায় থেকে যে এক্সোডাস, অর্থাৎ বেরিয়ে যাওয়ার যে সম্ভাবনা, ওই সেফটি ভালভ দিয়ে যে এক্সিট পলিসির কথা বলছে, এই ক্লাস 6 থেকে ভোকেশনাল থেকে একটা এক্সোডাস, আবার ক্লাস 10, আবার 12, এই বিভিন্ন পর্যায়ে একসাথে বেঁধে নেওয়ার জন্য যেটা হচ্ছে, স্কুল এডুকেশনের যে মধ্যবর্তী পর্যায়ে একটা বোর্ড এক্সামের যে কমফোর্ট, এটা তো পাবে না। সে একেবারেই ওই 5-3-3-4-এর চারের ব্লকে চলে যাচ্ছে। এর ফলে সিস্টেমে একটা স্ট্রেস তৈরি হবে, যে কারণে সিস্টেম এতগুলো এক্সিট পয়েন্ট রেখেছে। দেখুন, থিওরিটিক্যালি আপনি বলতেই পারেন যে কেউ বেরিয়ে যাওয়ার পর আপনার এসিবি মানে ক্রেডিট ব্যাংকে ক্রেডিট রয়েছে, একাডেমিক ক্রেডিট ব্যাংক রয়েছে, ক্রেডিট সেখানে স্টোর করা থাকবে। কিন্তু ভারতবর্ষের জব মার্কেটের আর্থসামাজিক যে চেহারা, সারা পৃথিবীর যে চেহারা, তাতে কোনো একটা ছেলে মেয়ে যদি একবার ছুট হয়ে যায়, তার কত শতাংশ ছেলে মেয়ে আবার ফিরে আসবে? 10 পড়ে বেরিয়ে গেছি 11-12 পড়ার জন্য, 6 পড়ে ভোকেশনালে বেরিয়ে গেছিলাম আবার ক্লাস 7-এ ফিরে আসার জন্য। এ ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে, আগামী দিন সেটা অভিজ্ঞতা সেটা আমাদের উত্তর দেবে আর কি। নমস্কার, তাহলে দেবাশিসবাবু একটু কথা দিন, আমাদের নেক্সট পেজে আমরা যখন আলোচনা করব তখন আপনাকে পাবো। অনেক বিষয় থেকে গেল আমাদের কাছে, কিন্তু আমরা খুবই উপকৃত হলাম। বিস্তৃত আলোচনা অনেকক্ষণ ধরে, নিশ্চয়ই কোনো মনোটনাস হয়নি, এবং যদি আমরা বেশি সময় নিয়ে থাকি নিশ্চয়ই আমাদের মাফ করবেন। কিন্তু না না, আমার আগামীকাল বক্তব্য নেই। কষ্ট হয়। যারা শুনছেন তাদের কাছে আমি এই কথাটা বলছি। আপনাকে তো আবার পাবো, আমরা আবার তো আবার নিয়ে আসবো এখানে, এই জায়গাতে নিয়ে আসবো, আলাপ আলোচনা হবে। এখন যে প্রশ্নটা শেষ ব্যাপারে এসে গেছে, সে আমাদের কেন আমরা এটা করছি সেটা আগে প্রথমেই বলেছিলাম, এবং সেটাই এখানে আলোচনার মধ্যে বেরিয়ে এসেছে। যারা কমেন্ট বক্সেও লিখেছেন যে এটা একটা আন্দোলন, এবং সেই আন্দোলনটা এখনই শেষ না, আন্দোলনটা চলবে। এখন যেহেতু আমরা অফলাইন মোডে সেভাবে কিছু করতে পারছি না, কাজেই এইটা একটা উদ্যোগ আমাদের নেওয়া হয়েছে। সেটা আমাদের এখানে শুধু না, আমাদের তো খুব খুব ক্ষুদ্র জায়গা, ক্ষুদ্র উদ্যোগ, কিন্তু সারা দেশব্যাপী এই ধরনের আন্দোলন এবং এই ধরনের আলাপ আলোচনা চলছে। সেই আলোচনা সমৃদ্ধ হোক, এবং আপনাদের যারা এখানে আমাদের সাথে এতক্ষণ ধরে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, তাদের সবারই কাছে আমরা কৃতজ্ঞ। এবং এইটা একটা, সবাই যা আমরা আলোচনা করে বুঝলাম, আগামী দিনেও বুঝবো, তার ভিত্তিতে আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের জায়গা দিই। কেননা আমাদের ভরসা আছে, জানা আছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু ঝড় তুলতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে সেটা তুলতে পেরেছে, এবং আমাদের দেশেও সর্বশেষ কয়েকটা, আমি সেটা বিস্তৃত সময় নষ্ট করতে চাইছি না, সেটা আমরা করতে পারবো। আজকে আমাদের এই আলোচনায় মাননীয় দেবাশিস বাবুকে পাওয়ার জন্য আমরা খুবই উপকৃত, এবং রবীন বাবু আপনার কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এই পেজের পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে উপস্থিত আছেন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের কর্মসূচি শেষ করছি। শুভরাত্রি।